আজকের বাংলাদেশের দিকে তাকালে হয়তো আমাদের মনে হয় আমাদের দেশটি একটি হতদরিদ্র দেশ, কিন্তু আপনি কি জানেন একসময় এই বাংলা ছিল পৃথিবীর সবচেয়ে ধনী এবং সমৃদ্ধ অঞ্চল। যখন ইউরোপ অন্ধকারে ডুবেছিল তখন বাংলার সোনালী যুগে সূর্য উঠেছিল। আজকের ভিডিওতে আমরা জানব প্রাচীন বাংলার সেই গৌরবময় ইতিহাস, যা শুনলে প্রতিটি বাংলাদেশির বুক গর্বে ফুলে উঠবে। তো চলুন শুরু করা যাক। বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চল সোনার বাংলা। 18 শতকের শুরুতে মোগল সাম্রাজ্যের অধীনে বাংলা ছিল বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র। ইতিহাসবিদদের গবেষণা বলছে সেই সময় শুধুমাত্র বাংলার জিডিপি ছিল সমগ্র ইউরোপের জিডিপির চেয়েও বেশি। কল্পনা করুন একটি অঞ্চল যার সম্পদ পুরো ইউরোপ মহাদেশকেও ছাড়িয়ে গিয়েছিল। বিখ্যাত ইতিহাসবিদ অ্যাঙ্গাস ম্যাডিসনের হিসাব অনুযায়ী 1700 সালে ভারতীয় উপমহাদেশের মোট জিডিপির প্রায় 12% ছিল শুধুমাত্র বাংলা থেকে, আর সেই সময় সমগ্র ভারতীয় উপমহাদেশ ছিল বিশ্ব অর্থনীতির প্রায় 25%। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নথিপত্র ঘাটলে দেখা যায় বাংলাকে তারা প্যারাডাইস অফ নেশনস অর্থাৎ জাতিসমূহের স্বর্গ বলে উল্লেখ করত। এমনকি ইউরোপীয় পর্যটকরা লিখে গেছেন বাংলার সাধারণ কৃষক ইউরোপের অভিজাতদের চেয়েও ভালো খেত এবং পড়ত। রাস্তাঘাট এতটাই উন্নত ছিল যে ইউরোপীয়রা অবাক হয়ে যেত। প্রতিটি গ্রামে ছিল স্কুল, হাসপাতাল এবং পাঠাগার। শিক্ষার হার ছিল ইউরোপের চেয়ে অনেক বেশি। মসলিন বিশ্বের সবচেয়ে দামি কাপড়। ঢাকাই মসলিন এই নামটি শুনলেই বিশ্ববাসী থমকে যেত। এটি ছিল পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম এবং দামি কাপড়। এটি এতটাই মিহি ছিল যে একটি পুরো শাড়ি একটি আংটির ভেতর দিয়ে বের করা যেত। কথিত আছে ঘাসের উপর মসলিনের শাড়ি বিছালে তা দেখা যেত না, কারণ এটি ছিল সম্পূর্ণ স্বচ্ছ কিন্তু অত্যন্ত মজবুত। রোমান সম্রাট, মিশরের ফারাও, গ্রিক রাজন্যবর্গ সবাই ঢাকাই মসলিন পরতে চাইতেন। ক্লিওপেট্রা ঢাকাই মসলিন পরতেন বলে ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। একটি মসলিন শাড়ির দাম ছিল আজকের হিসাবে প্রায় 50 লাখ টাকা। ইউরোপীয় রাজারা তাদের রাজকোষের বিশাল অংশ ব্যয় করতেন শুধুমাত্র বাংলার মসলিন কিনতে। দুঃখজনকভাবে ব্রিটিশরা যখন বাংলা দখল করে তারা ইচ্ছাকৃতভাবে মসলিন তাঁতিদের হাতের আঙ্গুল কেটে দেয়, কারণ তারা চাইতো না যে বাংলার মসলিন ব্রিটিশ কাপড়ের সাথে প্রতিযোগিতা করুক। এভাবে ধ্বংস করা হয় হাজার বছরের শিল্পকে। শিক্ষা ও জ্ঞানের কেন্দ্র। বাংলা শুধু অর্থনীতিতেই এগিয়ে ছিল না, শিক্ষায়ও ছিল বিশ্বসেরা। নালন্দা এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এই দুটি ছিল পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ড, ক্যামব্রিজের জন্মের শত শত বছর আগেই বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। নালন্দা বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়তে আসত 10,000-এরও বেশি ছাত্র চীন, জাপান, কোরিয়া, তিব্বত, মঙ্গোলিয়া, তুরস্ক, শ্রীলঙ্কা থেকে। এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ছিল 90 লাখেরও বেশি পাণ্ডুলিপি। গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, দর্শন সব বিষয়ে পড়ানো হতো। আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্তের মতো মহান গণিতবিদ এই অঞ্চলেই জন্মগ্রহণ করেন। শূন্যের আবিষ্কার হয় এই ভূখণ্ডেই। কৃষি ও বাণিজ্যে বিশ্বলেথা। বাংলার উর্বর মাটি ছিল এক অনন্য সম্পদ। বছরে 3 বার ফসল ফলত এই জমিতে। ধান উৎপাদনে বাংলা ছিল বিশ্বে প্রথম। পাট, তুলা, আখ, রেশম সব ক্ষেত্রেই বাংলা ছিল অপ্রতিদ্বন্দ্বী। বাংলার চাল রপ্তানি হতো মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপে। জাহাজ নির্মাণেও বাংলা ছিল পথিকৃৎ। চট্টগ্রাম এবং ঢাকার জাহাজ নির্মাণ শিল্প ছিল বিশ্বখ্যাত। এখানে তৈরি জাহাজ ব্রিটিশ নৌবাহিনীও ব্যবহার করত। সমুদ্র বাণিজ্যে বাংলার বণিকরা পৌঁছে যেতেন জাভা, সুমাত্রা, চীন, আরব এবং আফ্রিকা পর্যন্ত। বাংলার মধু, দারুচিনি, এলাচ, গোলমরিচ এসব মশলার জন্য ইউরোপীয়রা পাগল ছিল। কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেন তিনি আসলে খুঁজছিলেন ভারত এবং বাংলায় আসার পথ। ভাস্কো দা গামা সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন শুধুমাত্র বাংলার সাথে সরাসরি বাণিজ্য করার জন্য। স্থাপত্য ও শিল্পকলা। সোমপুর মহাবিহার, যা এখন পাহাড়পুরে অবস্থিত, এটি ছিল হিমালয়ের দক্ষিণের সবচেয়ে বড় বৌদ্ধবিহার। এর স্থাপত্য শৈলী দেখে অনুপ্রাণিত হয়ে কম্বোডিয়ায় নির্মিত হয় বিখ্যাত আঙ্কর ওয়াট মন্দির। পাল এবং সেন রাজাদের আমলে নির্মিত মন্দির, প্রাসাদ এবং ভাস্কর্যগুলো আজও বিশ্বের সেরা জাদুঘরে স্থান পায়। 60 গম্বুজ মসজিদ, কান্তজির মন্দির, লালবাগ কেল্লা এসব স্থাপত্য কীর্তি আজও সাক্ষ্য দেয় বাংলার সেই সোনালী দিনের। টেরাকোটার কাজে বাংলার কারিগররা ছিলেন অতুলনীয়। প্রতিটি ইট বলে দিত এক একটি গল্প। সুলতানি এবং মুঘল আমলের সমৃদ্ধি। সুলতানি আমলে, বিশেষ করে ইলিয়াস শাহী এবং হুসেন শাহী বংশের শাসন আমলে বাংলা হয়ে ওঠে স্বাধীন এবং শক্তিশালী সালতানাত। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের দরবারে আসতেন বিখ্যাত পারস্যের কবি হাফিজ পর্যন্ত। বাংলার সুলতানরা পৃথিবীর বিভিন্ন দেশে দূত পাঠাতেন। চীনের মিং সম্রাট এবং মিশরের মামলুক সুলতানদের সাথে ছিল দুইতান্ত্রিক সম্পর্ক। মোঘল আমলে সুবা বাংলা হয়ে ওঠে সাম্রাজ্যের সবচেয়ে সমৃদ্ধ প্রদেশ। মোঘল রাজস্বের প্রায় অর্ধেক আসত শুধু বাংলা থেকে। সম্রাট আওরঙ্গজেব বলতেন, জান্নাতুল বিলাদ
স্বাদ অর্থাৎ দেশসমূহের জান্নাত। ঢাকা তখন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী এবং পৃথিবীর অন্যতম বড় শহর। কল্পনা করতে পারেন আমাদের অবস্থা তখন কোথায় ছিল। আজকে আমাদের এই পরিণতির জন্য কে দায়ী, ব্রিটিশরা নাকি আমরা নিজেরাই? কমেন্টে জানাতে পারেন। আর এই ছিল আমাদের প্রাচীন বাংলার গৌরব গাথা। আজকে হয়তো আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, কিন্তু ভুলে যাবেন না আমাদের রক্তে বয়ে চলেছে সেই মহান পূর্বপুরুষদের রক্ত, যারা একসময় বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, শিক্ষায় মনোযোগ দেই এবং আমাদের ঐতিহ্যকে মনে রাখি, তাহলে আবারও হয়তো ফিরে পাবো সেই সোনার বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।